বেশ খানিকটা রাত হয়ে যায়, আর তখনই চুপি চুপি দাসী উর্মিমালার কাছে আসে। এ কি দাসী, এই রাতের বেলা চুপি চুপি এখানে এলে যে? কোনো সংবাদ আছে নাকি? আর তাছাড়া তন্ত্রমাতা বা ফুলকুমারী, ওদের ব্যাপারেও তো কিছু জানতে পারলাম না। একবার যাওয়া উচিত ছিল তন্ত্রমাতার কাছে, তাই না? না না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আমি সব খবর নিয়ে এসেছি আপনার কাছে। আমি কোনো খবর পাচ্ছিলাম না দেখে নিজে নিজে আমি তন্ত্রমাতার আস্তানায় গিয়েছিলাম। তাই নাকি? ভালো করেছিস। তা কি খবর আছে বল তো? খবর মানে অনেক বড় খবর, অনেক বড় খবর আছে। আপনি জানলে অবাক হবেন যে ফুলকুমারী নিজে নিজে ওই তন্ত্রমাতার আস্তানায় গিয়ে হাজির হয়ে পড়েছে। কি বলছিস কি? ফুলকুমারী নিজে তন্ত্রমাতার আস্তানায় গিয়ে হাজির হয়েছে? ও কি করে তন্ত্রমাতার আস্তানা চিনলো? আর তন্ত্রমাতার ব্যাপারে জানলই বা কি করে? কি করে আবার? রাজবাড়িতে ওই যে আরেকটা দাসী আছে না, সে আবার যুবরানী সামছে। সে তলে তলে আমাদেরকে অনুসরণ করে তন্ত্রমাতার ব্যাপারে সব খোঁজ খবর জেনেছে আর যুবরানীকেও জানিয়েছে। কি বলছিস কি? এত কিছু ঘটে গেছে আমাদের চোখের আড়ালে? তাহলে তো এখন বড্ড চিন্তার ব্যাপার। দাসী, ওই দাসী যদি একবার এইসব কথা মহারাজ এবং রানীমার কানে পৌঁছে দেয়, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? ওই দাসীর কথা পরে ভাবলেও চলবে, কারণ দাসীর কথা সহজে কেউ বিশ্বাস করবে না। তার আগে আমরা প্রমাণ করে দেবো ওই দাসী মিথ্যে বলছে। কিন্তু তার আগে তো এখন ওই ফুলকুমারীর প্রাণ, তাই না? আমি আড়াল থেকে দেখেছি তন্ত্রমাতা ওই অশুভ পদ্মের মাধ্যমে ফুলকুমারীকে বন্দি করে ফেলেছে। আর ফুলকুমারীর তো কোনো জাদু শক্তি টক্তি কিছুটি নেই, তাই কোনোভাবে বা তন্ত্রমাতার হাত থেকে আরো রক্ষে পাবে না। সত্যি সত্যি বলছিস তুই দাসী? এত কিছু ঘটে গেছে আর আমি কিচ্ছুটি জানি না। সত্যি সত্যি এবার আমার না খুশিতে নাচতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে এবার তন্ত্রমাতা জয়ী হবে। এই নিন, আপনার জন্য খাবার পাঠানো হয়েছে, খাবারটা খেয়ে নিন। ফুলপরি দাসীর হাতে খাবার দেখেও কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো কি? আপনার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিন। বেশ খানিকটা রাত হয়ে গেছে তো। না, আমি কিচ্ছুটি খাবো না। এই খাবারটি তুমি নিয়ে যাও। দেখুন, সে কতটা সময় হলো আপনি রাজপ্রাসাদে এসেছেন, আর রাজপ্রাসাদে অতিথিশালায় আপনার জন্য খাবারও দিলাম, আপনি সেই খাবারটিও খেলেন না। আর এখন এই কারাগারে এতটা সময় ধরে রয়েছেন, কিছুটি দাঁতেও কাটেননি। এখন অন্তত আপনার খাবার খেয়ে নেওয়া উচিত। তুমি খাবার নিয়ে যাও, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আসলে আমার মনটার মধ্যে ভালো নেই। দেখুন দেখুন, আমি জানি আপনার মনটা ভালো নেই আর আপনার খেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও আপনার সুস্থ থাকতে হলে খাবারটা তো খেতে হবে, তাই না? আর তাছাড়া রাজকুমার নিজেই খাবার পাঠিয়েছে। কি? রাজকুমার প্রতাপ আমার জন্য খাবার পাঠিয়েছে? বাহ, ভালোই তো। এখন বুঝি তার আমার প্রতি মায়া হচ্ছে, তাই তো? কিন্তু তারপরও আমি এই খাবার খাবো না। যদি সে নিজে এসে আমাকে খাবার না দেয়, তাহলে আমি কিছুতেই খাবার খাবো না। এ কি কথা বলছেন? রাজকুমার প্রতাপ নিজে আপনার জন্য খাবার নিয়ে আসবেন, কিন্তু সে তো কখনো কোনোদিনও এমনটি করবে না। যদি তিনি সত্যি আমার জন্য খাবার না নিয়ে আসেন, তাহলে আমি এভাবে না খেয়েই থাকবো। লাগলে না খেয়ে খেয়ে থেকে মরে যাব, তারপরও কোনো খাবার খাবো না। তাই বলছি, এই খাবার তুমি নিয়ে যাও। আর তোমার রাজকুমারকে গিয়ে বলো, সে নিজে হাতে আমার জন্য খাবার না নিয়ে আসলে আমি কিছুতেই খাবো না। আপনাকে এত করে বুঝালাম, তারপরও আপনি বুঝলেন না। তবে আমি আপনাকে বলছি, রাজকুমার কোনোদিনও আপনার জন্য নিজে হাতে খাবার নিয়ে আসবে না। এই কথা বলে দাসী সেখান থেকে চলে যায়। কতটা রাত হয়ে গেল, ফুলকুমারী তো এখনও এলো না। ও তো তখন আমাকে বলল রান্নাঘরে নাকি ওর অনেক কাজ রয়েছে। এখনও কি ওর কাজ শেষ হয়নি? এখনও কি ওর আমার কাছে আসার সময় হয়নি? সারাটা সময় শুধুমাত্র দায়িত্ব নিয়ে পড়ে থাকে
একবারও চিন্তা করে না। ওকে নিয়ে আমার কত চিন্তা হয়। ওর ওপর কালো জাদু শক্তি প্রয়োগ করা থেকে রাজপ্রাসাদের এমন অঘটন ঘটা, এসব কিছু আমার কাছে কেমন যেন ষড়যন্ত্রের ইঙ্গিত মনে হয়। আর তাই তো ফুলকুমারী আমার চোখের আড়াল হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আর তাছাড়া আমি খাবার খেতে গেলাম, খাবার ঘরে খাবার খাওয়ার সময় ফুলকুমারীকে দেখতে পেলাম না। একজন দাসী বলল সে নাকি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আছে, আমাকে খেয়ে নিতে বলেছে। কিন্তু খাবার খাওয়া হয়েছে তো সে কত সময় হয়ে গেল, এখনো তো ফুলকুমারী আসছে না। এখনো কি সে রান্নাঘরেই আছে? আমি এক কাজ করি, রান্নাঘরে গিয়ে বড় মাকে নিয়ে আসি। রান্নাঘরের কোনো কষ্ট তোমাকে করতে হবে না, কত দাসীরা রয়েছে, তারপরও কেন আমার কথা শোনে না সে? নিজের হাতে সব কিছু রান্না করে সবাইকে খাওয়াবে। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, এখন তো ওর কাজ শেষ হওয়ার কথা। এ কথা বলে রাজকুমার রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কি হলো কি ফুলকুমারী, তোমার বুঝি ভয় করছে? অবশ্য ভয় করাটা তো স্বাভাবিক, কারণ তুমি তোমার মৃত্যুর সামনে এখন দাঁড়িয়ে আছো। সত্যি তোমার এই অসহায়ত্ব দেখে আমার বড্ড আনন্দ লাগছে। দেখুন, আপনি শুধু শুধু আমার সাথে এভাবে শত্রুতা করবেন না। আপনি অন্যায় করছেন, পাপ করছেন, আর তাই আপনার দোহাই লাগে এই অপরাধ, এই পাপ, এই অন্যায় থেকে আপনি সরে আসুন। কারণ আমি জানি অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। আপনি এরকম করলে যে ধ্বংস হয়ে যাবেন। কে? তুই আবারও বললি আমি ধ্বংস হয়ে যাব? তুই নিজে ধ্বংসের মুখে দাঁড়িয়ে কিনা আমার ধ্বংসের কথা বলছিস? অনেক অনেক সময় দিয়েছি তোর, আর তোকে এক ফোঁটা সময় দেব না। এই যে অশুভ কালো পদ্ম, তুমি এক্ষুনি তোমার কাজ শুরু করে দাও। ওই ফুলকুমারীর শরীরের ভেতরে থাকা ওই শুভ্র পদ্মকে তুমি মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে থাকো, ওকে হত্যা করো। তখনই সেই অশুভ পদ্ধতি থেকে জাদু শক্তি বের হতে থাকে, আর যার কারণে ফুলকুমারীর শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি দম নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো কিছুতেই শ্বাস গ্রহণ করতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি আমি শ্বাস আটকে মরে যাব। সত্যি 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 কি কালো পদ্ম আমার প্রাণকে শেষ করে দিতে পারে? না, এটা কিছুতেই হতে পারে না। অশুভ শক্তির জয় কখনো হতে পারে না। হে বিধাতা, তুমি আমার সহায় হও, আমাকে এই কালো অশুভ পদ্মের হাত থেকে রক্ষা করো, এই অশুভ শক্তিকে ধ্বংস করো। কোনোভাবে আজ তোর রক্ষে নেই, আর সামান্য কিছুক্ষণ, তারপরে চিরকালের মতো নিঃশেষ হয়ে যাবি তুই। এই তো অশুভ পদ্ম তোর ভেতরে থাকা ওই শুভ্র পদ্মের শক্তি শোষণ করতে শুরু করেছে, আর তাই তোর মৃত্যু অবধারিত। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না।